আজও পারলাম না গো গীতা। গরমের জন্য চারিদিকের নদী নালা সব শুকনো হয়ে গেছে, কোথাও একটা মাছের দেখা নেই। চারিদিকের মাঠ ঘাট সব গরমের তাপে ফেটে গেছে। মুন্নার শুকনো মুখটা দেখলে আমার বড় বুক ফেটে যায় গো। আজকেও মাছ নেই, আজকেও ফাঁকা জাল নিয়ে ঘরে ফিরে এলে কি আর করা যাবে বলো, আমাদের কপাল। কি আর করব, কত চেষ্টা তো করলাম কিন্তু কোনো ফল তো পাচ্ছি না। কোনো দিকে কোনো আশার আলো নেই। এত কষ্ট করে পরে যদি দুটো মাছ না পাই তাহলে কি করব বলো তো? তোমাকে আমি বলছি, তুমি আমার কথা বিশ্বাস করো। আমি আজকে অনেক কষ্ট করেছি, আমি সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও একটু জলের অস্তিত্ব পর্যন্ত নেই। ঠিক আছে, আমি তো বলিনি যে আমি তোমাকে অবিশ্বাস করছি, কিন্তু কি আর করবে তুমি? মাঠের ফসল মাঠেই শুকিয়ে গেল এই বছর। মনে হচ্ছে এবার আমাদের না খেয়ে থাকতে হবে। গ্রামে এর মধ্যেই খরার জন্য দুর্ভিক্ষ দেখা দিয়েছে। অবস্থা এতই খারাপ, এর মধ্যেই যে মানুষজন না খেতে পেরে থাকা শুরু করে দিয়েছে। আমরাই যে কালকে থেকে কি খাবো সেটাই তো বুঝতে পারছি না। যাই হোক, ঘরে ঠান্ডা জলটুকু তো আছে। তুমি একটু শান্ত হয়ে বসো, চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আমরা তো পাশে আছি সবাই। আমি তোমার জন্য মাটির ঘড়া থেকে জল নিয়ে আসছি, তুমি খাও। তুমি বলছো সব ঠিক হয়ে যাবে, কিন্তু কিভাবে ঠিক হবে? তুমি দেখো না, মুন্নার মুখ খিদেতে একেবারে শুকনো হয়ে গেছে এই ভর দুপুরে। আমি এমন বাপ যে ছেলের ক্ষুধার্ত মুখে এই ভর দুপুরে দুটো অন্ন তুলে দিতে পারি না। আর তো কয়েকটা মাত্র দিন, বর্ষা এলেই দেখবে চারিদিকে আবার জলে ভরে যাবে। তখন আবার আমরা মাছ ধরে নিজেদের জীবন কাটাতে পারবো। তুমি সত্যি বলছো? সত্যি বলছি গো, দেখবি সব ঠিক হয়ে যাবে। আচ্ছা তুমি বসো, আমি আসছি এখনই। মুন্না, তুই আয় বাবা আমার সাথে। বাবা এত কষ্ট করে ফিরেছে, বাবাকে বিরক্ত করিস না। উফ, এই বৃষ্টির মধ্যে মুন্নাটা যে কোথায় গেল সেটাই তো বুঝতে পারছি না। তুমি এত চিন্তা করো না তো। এত গরমের পর একটু বৃষ্টি এসেছে, তাই হয়তো আমাদের ছেলেটা বাইরে খেলতে গেছে। খেলতে যাওয়ার নাম করে তো বৃষ্টিতে সারাক্ষণ ভিজছে, সেটা আমি ভালোই বুঝতে পারছি। দেখো, এতদিন আমরা বৃষ্টির জন্য এত তপস্যা করেছি, এত প্রার্থনা করেছি, এখন বৃষ্টি এসেছে যখন একটু আনন্দ তো করা উচিত। সত্যি আমার আনন্দ হচ্ছে গো। এবার মনে হচ্ছে আমাদের সব সমস্যা মিটে যাবে। তুমি তো বলেছিলে গো, বৃষ্টি হলে আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আবার আমরা মাছ ধরে নিজেদের জীবন চালাতে পারবো আগের মতো। হ্যাঁ, দেখবে গ্রামের নদী নালা সব জলে ভরে যাবে এবার, সঙ্গে অনেক মাছও আসবে। সত্যি বলছো? বলছো আমরা যেমন অনেকদিন আগে বড় বড় মাছ পেতাম, এই গ্রামেরই জলে তেমনই মাছ পাবো? দেখবে কপাল ভালো থাকলে ওই মাছ বিক্রি করে আমাদের ভাগ্যও ফিরে যাবে। তাই যেন হয় গো। বৃষ্টিতে যখন এতদিন পড়ে এসেছে তখন যেন একটু বেশি করেই হয়। ওপরওয়ালার কাছে প্রার্থনা করো। ওই দেখো আমাদের দুষ্টু ছেলেটা কিরকম সারাক্ষণ বৃষ্টিতে ভিজে ভিজে এখন আসছে। তাড়াতাড়ি ঘরের ভিতরে আয় মুন্না, আমি কিন্তু গেলে তোর একদিন কি আমার একদিন। ওমা, তুমি আমাকে মেরো না গো। দেখো, আমরা তো খেতে পারছিলাম না, গরমে কষ্ট পাচ্ছিলাম। আর এখন একটু বৃষ্টি এসেছে বলে তাই আমি বাইরে ভিজতে গিয়েছিলাম। এই তো আমি সময় চলে এসেছি। মা, মা এসে দেখে যাও, বাবা আমাদের উঠানে দেখো কত মাছ এসেছে। দেখো চারিদিকে জলে ভরে গেছে এই বন্যা। কি হয়েছে রে মুন্না, এরকম চেঁচাচ্ছিস কেন? চারিদিক তো দেখছি জলে ভরে গেছে। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হলো, আর আজকের বিকালের মধ্যেই তো দেখি চারপাশে একেবারে জলে ডুবে গেল। কিন্তু তার সাথে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছ এসেছে। এগুলো কি মাছ গো? আরে আরে এগুলো তো খুব দামি মাছ মনে হচ্ছে। আর এত বড় মাছ একসাথে এই উঠানে আমি তো কোনোদিন জন্মেও দেখিনি এমন কাণ্ড। মানুষ তো স্বপ্নেও ভাবতে পারে না এমন কিছু হতে পারে। এই মাছগুলো কোথা থেকে ভেসে এলো গো এখানে? সেটাই তো ভাবছি, কিন্তু এখন এত ভাবার সময় নেই। সত্যি আমাদের যা অবস্থা ছিল, মনে হচ্ছে ওপরওয়ালা আমাদের ওপরে মুখ তুলে চেয়েছেন, তাই আমাদের উঠোনে জলে ভরিয়ে মাছ পাঠিয়ে দিয়েছেন। তাই তো দেখছি, তোমার কথাই মনে হচ্ছে সত্যি। এগুলো বাজারে বিক্রি করলে সত্যি সত্যি অনেক টাকা পাওয়া যাবে। চলো চলো, দুজনে মিলে মাছগুলোকে ধরবার চেষ্টা করি। আগে দরজা বন্ধ করে জায়গাটা ঘিরে ফেলি, তাহলে মাছগুলো আর পালাতে পারবে না।
হ্যাঁ চলো চলো, তাড়াতাড়ি করো, না হলে এক্ষুনি পালিয়ে যেতে পারে। ও কালুদা, বাড়িতে আছো? একটু বাইরে আসবে, তোমার সাথে একটু বিশেষ দরকার আছে, তাই ঝড় জল বৃষ্টি বন্যা উপেক্ষা করে তোমার কাছে আসতে হলো। আরে রামুজি, তা এত বন্যার মধ্যে কি মনে করে ভাই? বড় দরকারে পড়ে বিপদে পড়ে তোমার কাছে এসেছি কালুদা। কি বিপদ? কারো কিছু হয়েছে নাকি? তেমন কিছু হয়নি, শুধু তোমার নৌকাটা একটু দরকার। না, আমার নৌকা? হ্যাঁ, তা অবশ্য চারিদিকে জল জমে গেছে, কিন্তু আমার নৌকা নিয়ে কি করবি? এই ঝড় বৃষ্টি জলের মধ্যে তো আর বাইরে বেরোতে পারবি না। সবাই ঘরের মধ্যেই বন্দি আছে, তো কেউ ঘরে দিয়ে বন্দি থাকতে হবে তো কেউ। হ্যাঁ, সবাই ঘরে বন্দি আছে, সেই জন্যই তো সবাই অভাবের মধ্যে আছে গো। অনেক মানুষ আমাদের গ্রামে খেতে পারছে না, তাই আমি ভাবছি যে মাছ বিক্রি করতে যাব। মাছ? মাছ কোথায় পেলি তুই বৃষ্টির মধ্যে? বৃষ্টি আগে তো চারিদিকে শুকনো হয়ে গিয়ে একবারে সব মাছ মরে গেছিল, আর এত বৃষ্টির মধ্যে তুই মাছ ধরতে যেতেও পারবি না তাহলে? মানে একটা কথা বলবো, কাউকে বলবে না তো? বল দেখি, কি বলবি? আসলে এই বন্যায় আমাদের উঠানে অনেক বড় বড় মাছ ভেসে এসেছে। দেখো, তুমি তো জানোই যে আমি মাছ ধরে বিক্রি করি, আর গরমের মধ্যে সত্যি কথা বলতে কি একদম আমাদের ভিখিরির দশা হয়ে গেছিল। তাই ওই মাছগুলো ভেসে আসায় একটু নিজেরাও ভরসা পেয়েছি। তাছাড়া গ্রামের মানুষেরও তো উপকার হবে, তারা কিছু খেতে না পেয়ে আছে এতদিন। আচ্ছা, বেটা সুযোগ বুঝে ব্যবসা বাগিয়ে নেওয়া তাল করছে। হ্যাঁ, গ্রামের মানুষদের এই পেটে দড়ি অবস্থায় নিজে ওদের পেটে আরো বেশি করে লাথি মেরে বড়লোক হওয়ার ধান্দা করেছে মালটা। তার মানে এই অভাবের সময় ভালোই পয়সা পিটবে। কি হলো কালুদা, চুপ করে আছো কেন? তুমি চিন্তা করো না, আমার সাধ্য মতো আমি তোমার নৌকার ভাড়া দেব, এমনি ফাঁকা হাতে নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যা কালকে এসে। তুই কি আমার পর নাকি? পয়সার কথা পরে ভাবা যাবে, এখন নিয়ে গিয়ে তুই তোর কাজটা শুরু কর, টাকা পরে দিস। ধন্যবাদ কালুদা, বিপদের সময় তো কেউ কারোর পাশে থাকে না। তুমি এই বিপদে আমার পাশে যেভাবে দাঁড়ালে, তার জন্য সারা জীবন তোমার কাছে আমরা কৃতজ্ঞ থাকব। বেটার ধান্দা অনেক গভীরে, আমার মাথায় হাত বুলিয়ে বড়লোক হবার ফিকির এত সহজ নয় রে রামু। বেটা টাকা কামাবে প্রচুর, এত বড় মাছ যখন এসেছে ওদের ঘরে, তখন আমি কি বসে বসে দেখবো নাকি? আজকে মুখের কথা বলে দিলাম, কালকে যখন বেটা আসবে তখন বোঝাবো। কই গো কালুদা, কোথায় তুমি? আমি এসেছি গো। তুই আবার চলে এসেছিস আজকে? হ্যাঁ, তুমি যে কালকে বলেছিলে নৌকাটা দেবে, সেজন্য চাইতে এলাম। না রে, তোকে বলেছিলাম বটে, কিন্তু নৌকাটা দেখলাম ফুটো হয়ে গেছে। আমি এতদিনের পুরনো মাঝি, আমি তো আর তোকে জেনে বুঝে আমার ফুটো নৌকা দিয়ে তোকে বিপদে ফেলতে পারবো না। তাই তুই এখন যা ভাই, ওসব নৌকা ফৌকা পাওয়া যাবে না। কি বলছো কি তুমি? তুমি বললে, আর তোমার ভরসাতে তো আমি সবকিছু প্রস্তুত করে ফেললাম। তোমার নৌকাটা পেলেই তো আমি বাজারে যাব মাছ বিক্রি করতে। তুমি এরকম করো না আমার সাথে, নৌকাটা না পেলে আমাদের পেটে ভাত উঠবে না। উফ, তুই কি বুঝতে পারছিস না? নৌকা ফুটো হয়ে গেছে, ওতে জল ঢুকছে, তুই মরবি নাকি? তোর কোনো কাজে দেবে না, এখন তুই যা। কিন্তু একদিনের মধ্যে তোমার নৌকা কিভাবে ফুটো হবে? আমি কি নৌকায় ঠেকা নিয়ে বসে আছি নাকি? না, মানে কালকেই তো ভালো ছিল তুমি বললে। আর আজকের মধ্যে খারাপ হয়ে গেছে। দেখ শোন ভাই, তোকে একটা পরিষ্কার করে কথা বলছি, ভালোই ভালোই চলে যা, এখানে আমার সামনে দাঁড়িয়ে মাথা খারাপ করিস না। এমনিতেই ঝড় জল বন্যার মধ্যে আমার মাথা ভালো নেই, নিজে গিয়ে অন্য ব্যবস্থা কর। তার মানে তুমিও অন্য মানুষদের মতো করছো? কি করেছি আমি? সবার পেটের তাগিদ আছে, তোর মতো লোকের মাথায় চড়ে তাদের মাথায় হাত বুলিয়ে আমি পয়সা রোজগার করতে আসিনি এখানে। তাই বলছি, যত তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে বিদেয় হবি ততই ভালো। হ্যাঁ, আরে ও রামু, কোথায় ভাই তুই? তোদের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলাম, এদিকের কাণ্ড কারখানা দেখে তোদের বাড়িতে এলাম। এদিকে একটু বেরিয়ে আয়, তোর সাথে কথা আছে। হ্যাঁ শম্ভুদা, বলো কি বলবে? বলছি, ভালোই তো মাছ এসেছে দেখছি তোদের ঘরে। এমন কাণ্ড তো আমি এত বছরে গ্রামের কারোর সাথে কোনোদিন ঘটতে দেখিনি। আমি নিজেও অবাক হয়ে গেছি শম্ভুদা, কিন্তু এত কিছু থাকতেও তো পেটে খেতে পাচ্ছি না। কেন রে, পেটে কি হয়েছে? কত চেষ্টা করলাম, কিন্তু কেউ তো নৌকা দিচ্ছে না যে এগুলোকে মানুষের কাছে নিয়ে যাব বা বাজারে গিয়ে বিক্রি করব। আর এই বর্ষার মধ্যে এত বড় মাছ নিয়ে কি আমি আর যেতে পারবো গো? তুই চিন্তা করিস না, আহা, আমি তো সব জেনে বুঝেই তোর কাছে এসেছি। তার মানে? তোর সব মাছ আমি কিনে নেব। এত বড় বড় মাছ তো আমি কোনোদিন চোখেই দেখিনি।
আমার দেখেই খুব পছন্দ হয়ে গেছে, তোকে ভাবতে হবে না। দেখো, ওরকম কথা সবাই বলে। আমি এর আগে ওই কালুদাদের বাড়িতে গিয়েছিলাম নৌকা চাইতে। সেও বলেছিল যে তার নৌকা ধার দেবে, কিন্তু কাজের সময় তো দিল না। তাই আমার আর বাজারে বিক্রি করতে যাওয়া হলো না। তাই বলছি, স্বপ্ন দেখিও না গো। তুই কি পাগল নাকি? কে তোর সাথে কি করেছে তাই নিয়ে তুই আমার সাথে তুলনা করছিস তাদের? এই শম্ভু বাজারিওয়ালার কথার দাম আছে, সেটা জেনে রাখিস। তুই যত দাম দিবি সব আমি নিয়ে যাব, তোকে কোনো চিন্তা করতে হবে না। ন্যায্য দাম দিয়ে তবেই আমি নিয়ে যাব। আমি কোনোদিন কাউকে ঠকাইনি আর ঠকাবো না। তুমি সত্যি বলছো? হ্যাঁ রে বাবা, আমি প্রতিটা মাছের জন্য দাম দেব। তুই রাজি আছিস? হ্যাঁ, আমি তো বিশ্বাসই করতে পারছি না। খুব আনন্দ পাচ্ছি আমি। মনে হচ্ছে এবার ছেলেটার মুখে দুমুঠো ভাত তুলে দিতে পারবো। ঠিক আছে, তাহলে কালকে প্রস্তুত থাকিস, আমি এসে নিয়ে যাব। বেটা শয়তান লোক আবার আমাকে পায়নে বলে ওই শম্ভুকে হাত করেছে মাছ বিক্রি করবার জন্য। ভেবেছে পয়সা একা পিটবে। আর কি ভেবেছে আমি জানি না। বেটা ঘুমাচ্ছে নাকে সর্ষের তেল দিয়ে আনন্দে যে কাল থেকে বড়লোক হয়ে উঠবে। দেখাচ্ছি মজা আমি। সব মাছগুলোকে ধরে নিয়ে গিয়ে যদি আমি সকাল হওয়ার আগে বিক্রি করে দিতে না পারি, তবে আমার নাম কালু নয়। উরি বাবা, মরে গেলাম গো, মরে গেলাম। উফ, এর মধ্যে কি দিয়েছে রে বাবা? এই মাছগুলো শরীরে কোনো বিষ আছে নাকি? ও কি জোরে ঝটকা লাগলো, মরে যাচ্ছি। বাবরে 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 বাপ। কি হয়েছে? কি হয়েছে? আরে কালুদা, তুমি? আরে ভাই, বড় কষ্ট পাচ্ছি। এই মাছগুলোর ভেতরে তুই এরকম ভাবে কি দিয়ে রেখেছিস যে এরকম ভাবে ঝটকা মারলো আমাকে? কিন্তু তার আগে বলো, তুমি কেন এখানে এসেছিলে? কোন অভিসন্ধি ছিল তোমার? তুমি যদি সত্যি কথা না বলো তাহলে কিন্তু আমি তোমাকে বাঁচাবো না। আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি। ভাই ভাই, আমি তোর উপরে হিংসে করেছিলাম। তুই যে বড় লোক হয়ে যাবি এই মাছগুলো বিক্রি করে, সেটা আমি বুঝতে পেরেছিলাম। তাই আমি আজকে রাতের বেলা এসে মাছগুলো চুরি করে নিয়ে গিয়ে আমার নৌকাতে করে ভোর হওয়ার আগেই বিক্রি করে সব টাকা তুলে নিতাম ঘরে। শেষ পর্যন্ত তুমি হিংসে করে এত বড় একটা কাণ্ড করতে গেলে? ছি 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 কালুদা। উফ ভাই, ক্ষমা করে দে আমাকে। আমাকে আমাকে বাঁচা ভাই। শালা এই অবস্থার জ্ঞান দিস নে। আমি মরে যাব, না হলে মাছগুলো যে কারেন্ট দিচ্ছে সে তো আমি জানতামই না। ভাই আমি তোর পায়ে পড়ছি। আমাকে আমাকে বাঁচা, বড় কষ্ট হচ্ছে, বড্ড কষ্ট হচ্ছে। ঠিক আছে, আমি হাত ধরছি। উঠে এসো মাছগুলোকে নিয়ে। আর তুমি চুরি করবার অভিসন্ধিতে ধরতে যেও না। আমাদের ঘরে এসে শুয়ে একটু বিশ্রাম করো। কিছু খাবার দাবার ব্যবস্থা করছি। তোমার দেখবে ধীরে ধীরে শরীরটা সুস্থ হয়ে যাবে। ভাই আমাকে ক্ষমা করে দে ভাই। আরে থাক থাক, কি করছো এসব আবার কেন? আর তাছাড়া তুমি আমার থেকে বড়। কে যে কার থেকে বড় সেটা আজকে আমি বুঝতে পেরে গেছি। আমি তোর অন্যায়ভাবে ক্ষতি করতে চেয়েছিলাম। এটা আমার সব থেকে বড় ভুল ছিল। আমাকে ক্ষমা করে দে ভাই। হিংসা আর অহংকার করলে কোনোদিন কারোর ভালো হতে পারে না, শুধু ক্ষতি হয়, সেটা আমি বুঝতে পেরে গেছি আজকে। সেটা যে তুমি বুঝতে পেরেছো এটাই অনেক। ঠিক আছে, তুমি উঠে এসো আমার সাথে। কি করছিস রে নির্লজ্জ বেটার ছেলে? এখানে বসে বসে মানুষকে একটু সাহায্য করতে পারিস না, আবার চুরি করবার ধান্দা করিস। আবার এমন তুই শয়তান বেহায়া যে যাদের বাড়িতে চুরি করতে এসেছে তাদের বাড়িতে বসে আবার পরের দিন সকাল হয়ে গেল এখন অন্ন ধ্বংস করছিস। ক্ষমা করে দিন বাবু, আমার ভুল হয়ে গেছে। ভুলের মাথায় লাথি মারবো আমি। তুই কোন সাহসে ওর বাড়িতে মাছ চুরি করতে এসেছিলিস? কি ভেবেছিস আমার কান পর্যন্ত কথা পৌঁছাবে না? আসলে বাবু, রামু যখন আমার কাছে নৌকা চাইতে এসেছিল তখন আমিও তো গরিব মানুষ, তাই আমি ওর সাফল্যের কথা ভেবে বড় হিংসে করে ফেলেছিলাম। তাহলে তুই এখন এ গ্রাম থেকে চলে যা। তোর মতো শয়তান বেহায়া নির্লজ্জ আর হিংসুটে এ গ্রামে থাকবার কোনো জায়গা নেই। আমি এই গ্রামের মানুষদের সবাইকে এক জায়গায় করে একতা ভাবে এ গ্রামকে পরিচালনা করবার চেষ্টা করি, যাতে সবাই সবার বিপদে আপদে পাশে দাঁড়াতে পারে। আর তুই তার উল্টো কাজ করেছিস। যদি আমার গ্রামে থেকে এরকম উল্টো কাজ করতে হয় তাহলে এখানে তোর জায়গা হবে না। আমাকে ক্ষমা করে দিন, আমি আপনার পায়ে পড়ছি, পায়ে পড়ছি। পায়ে ধরে কি হবে আমার? যা হয়েছে তোর সাথে ভালোই হয়েছে। বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, এবারের মতো ক্ষমা করে দিন। এরপর আর কোনো দিন এরকম ভুল করব না। যতদিন বাঁচবো শুধু মানুষের ভালো কথা ভাববো এবং মানুষের ভালোর জন্য কাজ করব। এই কথাগুলো মনে থাকবে তোর, নাকি শুধু মুখে বড় বড় লেকচার দেওয়ার সময় মনে থাকবে তারপর ভুলে যাবি? না বাবু, আমি আপনাকে কথা দিচ্ছি, সব মনে থাকবে আমার। আপনি আমাকে বিশ্বাস করতে পারেন। মনে রাখবি, এরপর যদি কোনো দিন এরকম কাণ্ড হয় তাহলে কিন্তু তোকে মারতে মারতে আমি এই গ্রাম থেকে তাড়াবো। আর গ্রামের লোকের হাতে মার খাওয়া কেমন জিনিস সেটা জানিস তো?
হ্যাঁ বাবু, আমি বুঝে গেছি। এবারে দেখবেন আমি একেবারে বদলে যাব। আপনি আর কোনো দিন আমার নামে কোনো খারাপ কথা শুনতে পাবেন না। সবই তো শুনলাম, এই গ্রামে সবাই জেনে গেছে যে তোর সাথে কেমন অবিচার হচ্ছিল। ভালোই হয়েছে তোর এই জাদুকরি মাছগুলোর, হ্যাঁ? এরা তো দেখছি ধীরে ধীরে বেরিয়ে চলেছে তোর উঠোনে, হ্যাঁ? হ্যাঁ শম্ভুদা, আমরা সারা জীবন শুধু কষ্টই পেয়েছি আর ওপরওয়ালার কাছে প্রার্থনা করেছি যাতে আমাদের একটু সহায় সম্বল দিয়ে সাহায্য করেন। আমরা তো কোনো দিন কারোর ক্ষতি করবার চেষ্টা করিনি আর ভাবিও নি, তাই হয়তো তিনি দান করেছেন এসব মাছ। ভালোই হয়েছে, যে এদেরকে খারাপ মনে করে চুরি করবার জন্য স্পর্শ করবে তার সাথে ওরকমই শাস্তি হবে। বাজারে এগুলোর দাম প্রচুর হবে। আমি তোকে অগ্রিম কিছু টাকা দিয়ে যাচ্ছি, বাকি টাকা এগুলো বিক্রি হবার পর আবার দেবো, হ্যাঁ? 2 দিন পর আবার আমি আসবো মাছ নিতে। তাহলে আজকের গুলো নিয়ে যাও শম্ভুদা, আমি দিচ্ছি তোমাকে। আমাদের গ্রামে তো সবাই নিতে উৎসুক, তার সাথে আমার মনে হচ্ছে লোকের মুখে চারিদিকে কথা ছড়িয়ে গেলে অনেক দূর দূর থেকে মানুষজন তোর এই মাছগুলো দেখতে এবং কিনতে আসবে। আমার মনে হয় কালুদাকেও আমাদের কাজে নিয়ে নেওয়া ভালো। মা, আজকে রান্নাগুলো খুব ভালো হয়েছে গো। সত্যি বলছিস? জানিস তো, তোর রান্না বান্না ভালো লাগলে তোর বাবা খুব খুশি হয়। তুমি খুব ভালো রান্না করো মা। পার্বতী কাকিমা বলছিল সেদিন তোমার হাতের ওই যে মাছ রান্না করে তুমি দিয়েছিলে, ওরা সবাই খেয়ে খুব ভালো লেগেছে। হ্যাঁ, এইভাবেই তো সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে হয় রে। একটা দিন ছিল যখন গরমের সময় খরায় সব জল শুকিয়ে গিয়ে আমরা মাছ পাচ্ছিলাম না বলে ভিখারির মতো হয়ে গিয়েছিলাম। তখন তোর বাবা তোর মুখে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য প্রচন্ড কষ্ট পেয়েছে। আজকেও তো কেউ না কেউ তেমনই কষ্ট পাচ্ছে বল। আমাদের যখন আজকে একটু সুযোগ সুবিধা ভালো হয়েছে, তখন আমরা মানুষের পাশে থাকবো না কেন? মানুষের পাশে থাকাটাই তো আমাদের কর্তব্য। বলা তো যায় না যে কার কখন কেমন দিন আসে। জানো মা, কালু কাকা একদম পরিবর্তন হয়ে গেছে। তুই কি করে জানলি? আমি সব জানি গো। বাজারে সবাই খুব প্রশংসা করছিল যে বাবার সাথে আবার নতুন করে ব্যবসা শুরু করে কত সাহায্য করছে বাবাকে। হ্যাঁ, ওর নৌকাটা আমাদের খুব কাজে লাগছে, আর তার বদলে সে নিজেও আগের থেকে অনেকটা ভালো আছে। ঠিক আছে, অনেক কথা বলেছিস, এখন তাড়াতাড়ি খেয়ে ফেল।